ডাকসু নির্বাচনকে বলা হয় সেকেন্ড পার্লামেন্ট। দলীয় ছাত্র সংগঠন, ছাত্র রাজনীতি ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হলো মুক্ত বুদ্ধিচর্চার কেন্দ্র। দলীয় ছাত্র রাজনীতি হলে থাকবে কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় হলো সভ্যতার সন্তান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে মাই টিভি সংলাপ কথা বলে মাই টিভি সংলাপে আমরা তুলে ধরি দেশের বর্তমান অবস্থা, রাজনৈতিক কি অবস্থায় আগাচ্ছে বর্তমান রাজনীতি, আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে, ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়িত হচ্ছে, রাজনৈতিক দলগুলো কি ভাবছে, সকল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি মাই টিভি সংলাপে। অতিথিরা আপনাদের মধ্যে থাকা যে প্রশ্নগুলো সেগুলোর জবাব দিয়ে থাকেন। আজকে আমরা আলোচনা করব শিরোনাম নির্বাচনী হাওয়া। স্টুডিওতে উপস্থিত রয়েছেন একসময়ের তুখোর ছাত্রনেতা, ছাত্রদলের সাবেক সভাপতি এবং এখন বিএনপি নেতা, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বারী হেলাল। স্বাগত জানাচ্ছি হেলাল ভাই আপনাকে। আমাদের মাঝে এসে যুক্ত হবেন এবি পার্টির সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি আসার সাথে সাথে আমরা তার সাথেও কথা বলবো। তার আগে আমরা হেলাল ভাই আপনাকে দিয়ে শুরু করি। একদমই শুরুতে যে বিষয়টি আলোচনা করব, আপনি নির্বাচনী হাওয়া, এই নির্বাচনী হাওয়ায় নিশ্চয়ই জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে আমরা আলোচনা করব। তার আগে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্বাচনী হাওয়া লেগে গেছে। যে বিদ্যাপীঠ আপনারা রেখে এসছেন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাবির ইলেকশন, রাবিরতে ইলেকশন, সেখানের ইতিমধ্যেই জমজমাট একটা আয়োজন চলছে। সেখানটা দিয়ে একটু শুরু করি। পর্যবেক্ষণটা কি? ৬ বছর পরে ঢাবির ইলেকশন, সেখানে ছাত্র দলের একটা দৃষ্টিভঙ্গি আছে, অন্যান্য দলও প্যানেল দিয়েছে, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। প্রাসঙ্গিক একটা বিষয়, ডাকসু নির্বাচন, ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন এবং একই সাথে রাকসু এবং জাকসু অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এইভাবে সমস্ত বিশ্ববিদ্যালয় ক্রমান্বয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে। ছাত্র সংসদ নির্বাচন হলো ছাত্র রাজনীতি তথা ছাত্র আন্দোলনের সবচেয়ে সৌন্দর্যের যে দিক, সেটা হলো ছাত্র সংসদ নির্বাচন। এবং এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের গুণাবলী তৈরি হয়, নেতৃত্বের বিকাশ হয় এবং আমাদের দেশে যে জাতীয় রাজনীতি, সেই জাতীয় রাজনীতি কিন্তু ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হয়েছে, এটা একটা আলাপ। এবং জাতীয় নেতা তৈরির কারখানা হলো ছাত্র রাজনীতি। সেই ছাত্র রাজনীতির সবচেয়ে সুন্দরতম দিক যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ বছর বিরতির পরে, এবং ডাকসু নির্বাচন প্রায় বিলুপ্তির পথে হয়ে গিয়েছিল। স্বাধীনতার পরে থেকে এই পর্যন্ত মাত্র 13টি কি 14টি ডাকসু নির্বাচন হয়েছে, যদিও আমাদের বয়স এখন প্রায় 54 বছর। এখন এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এজন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 ছাত্রছাত্রীদেরকে এবং অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আমাদের দল বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এবং আমার দৃঢ় বিশ্বাস, ডাকসু নির্বাচনকে বলা হয় সেকেন্ড পার্লামেন্ট, এটা রূপকথ্যে বলা হয়। সেই ডাকসু নির্বাচনটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল, এই কথাটা কিন্তু যে কোনো নির্বাচনের জন্য প্রযোজ্য। আমার বিশ্বাস থাকবে বর্তমান যে প্রশাসন, এই প্রশাসন নির্বাচনকে ফ্রি ফেয়ার করবে। 2019 সালে যে ফ্যাসিবাদের আমলে যে নির্বাচনটা হয়েছিল, ডাকসু নির্বাচন, সেই নির্বাচন কিন্তু নানান প্রশ্নে প্রশ্নবিদ্ধ। নির্বাচনে ভোট কারচুপি, প্রার্থীদেরকে মনোনয়ন অযথা বাতিল করে দেওয়া এবং জাতীয়তাবাদী ছাত্রদলকে একদম কোণঠাসা করে ফেলা নিয়ম কানুনের বেড়াজাল দিয়ে। এবারও আমি গভীর বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে মনোনয়ন ফর্ম কেনার সময় ফজিলাতুন্নেসা হলে ছাত্রদলের ছাত্রীরা যখন মনোনয়ন ফর্ম কেনে, তখন একটা মব সৃষ্টি করা হয়। এবং বাংলাদেশে যে মব কালচার,
এটা কিভাবে তৈরি হয়েছে আপনারা সবাই জানেন, যে সরকার প্রথমে এটা পাত্তা দেয়নি, কিন্তু আমাদের চিহ্নিত কিছু ছাত্র সংগঠনের ছেলেরা এই মব কালচারটা তৈরি করে। কুয়েত আপনার ফজিলাতুন্নেসা ছাত্রীদের হলে যে আমাদের ছাত্র দলের নেত্রী অবন্তী, তার মনোনয়ন ফর্ম কেনার সময় তাকে বাধা দেওয়া, তাকে হয়রানি করা, এটা আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এছাড়াও আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচন যখন ঘোষণা হয়, তফসিল ঘোষণা হয়, তখন একটা চিহ্নিত ছাত্র সংগঠন, ইসলামের নামধারী লেবাসধারী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তারা ছাত্রদলকে লক্ষ্য করে চ ব স দিয়ে অশ্লীল অসভ্য ভাষা, কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করেন। আমরা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছিলাম, আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল, প্রশাসন এটা কোনো পাত্তাই দেয়নি। যদি প্রশাসনের কিন্তু একটি ছাত্র সংগঠনের প্রতি, চিহ্নিত একটি ছাত্র সংগঠনের প্রতি একটা পক্ষপাতিত্বমূলক আচরণ আছে। আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের একজন ছাত্রী যখন একজন ইউনিভার্সিটি কর্মচারী দ্বারা ইফটিজিংয়ের শিকার হলো এবং সেই কর্মচারীকে যখন পুলিশে গ্রেফতার করলো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই কর্মচারীকে ছাড়িয়ে আনলো এবং সেই বিচারটি করলো না যে একজন কর্মচারী কেন ছাত্রীকে ইফটিজিং করলো, এবং সেই কর্মচারীটি একটি বিশেষ রাজনৈতিক সংগঠনের, বিশেষ বলতে যে ইসলামী ছাত্র শিবির বা এই জাতীয় একটি ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ততা ছিল। প্রশাসনের এই পক্ষপাতিত্ব কিন্তু পরিহার করতে হবে, এই পক্ষপাতিত্ব পরিহার করতে হবে। আপনি জাতীয়তাবাদী ছাত্র দলের নামে গালাগাল করবে, আপনার কুরুচিপূর্ণ কথা বলবে, প্রশাসন কিছু বলবে না। এখন যদি ওরা যদি প্রশাসন মনে করে যে যে সংগঠন যে প্রভোকিংগুলো করছে, গালাগাল করছে, এর রিয়াকশন যদি জাতীয়তাবাদী ছাত্রদল দেখায়, তাহলে কি ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে? আমরা চাই না যে ক্যাম্পাসে একটা সহাবস্থানের রাজনীতি থাকুক, এটা আমরা চাই। আমরা চাই না কোনো অ্যানার্কি তৈরি হোক। জি হেলাল ভাই, সেখানে এই অবস্থার মধ্যে শিক্ষার্থীদের রায়ের প্রতিফলের আগে 6 বছর আগের নির্বাচন নিয়ে বলেছেন যে নানামুখী কথা হয়েছে, তো সেক্ষেত্রে তো অভিযোগটা ছিল তৎকালীন ছাত্র সংগঠন কিংবা তৎকালীন ক্ষমতাসীনদের বিরুদ্ধে। অনেকে বলে যে ওইটা ম্যানিপুলেট করা হয়, এইটাও বলে। তো এখনকার প্রেক্ষিতে সকল ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনই তো গেল, এবার এই শিক্ষার্থীদের রায়ের প্রতিফলন কতটা হবে বলে মনে করছেন? এটা একটা ভালো কোশ্চেন। প্রশাসনকে যদি প্রথমে নিউট্রাল থাকতে হবে। আমরা তো প্রশাসনকে দেখেছি যে গত 1 বছর তারা নিউট্রাল ছিল না। এখন ডাকসু নির্বাচনকে সামনে রেখে তাদেরকে নিউট্রাল থাকতে হবে, অর্থাৎ সব ছাত্র সংগঠনের সাথে সমান ব্যবহার, সমান আচরণ করতে হবে। এবং ডাকসু নির্বাচনের একটা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো সভ্যতার সন্তান, বাংলাদেশি সভ্যতার সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় হলো মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মূর্ত প্রতীক। বাংলাদেশের আপনার স্বাধীনতা আন্দোলনে প্রথম আঘাত হানে ঢাকা বিশ্ববিদ্যালয়। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখবেন যে স্বাধীনতার বিরুদ্ধে প্রথম স্লোগান উচ্চারিত 69 গণ অভ্যুত্থানের মাধ্যমে। এখন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এইবার প্রত্যেকটা নির্বাচনে দেখবেন স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি এবং আধুনিক বাংলাদেশের শক্তি, মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্রের যে সমস্ত সংগঠন আছে, এই সব সংগঠনের প্রতি তাদের ভোট দেবার প্রবণতা আছে। আপনারা দেখেছেন যে সেখানে আপনি এর আগে একটা অভিযোগ করেছেন যে একটি হলের মনোনয়নের ব্যাপারে, সেখানে কিন্তু বিকল্পও একটা চিত্র ছিল যে একদম শেষ সময়, কেউ কেউ বলেন টাইম শেষ হয়ে গিয়েছে। তো এটি তো পূর্ব নির্ধারিত যে হ্যাঁ কালকে মনোনয়ন জমা হবে। আমরা অন্য ক্ষেত্রে দেখি যে মনোনয়নের ক্ষেত্রে সবাই ফার্স্ট হাফকেই বেছে নেয়। তো ওখানে কি দুদুল্যমানতা ছিল যে জমা দিবে, ফর্ম কি দিবে না, এরকম একটা অবস্থা? এটা কিন্তু আমরা নির্বাচন করি, জাতীয় নির্বাচন করেন আর ছাত্র সংসদ নির্বাচন করেন, মনোনয়ন কেনার যে লাস্ট টাইম থেকে যদি বিকাল 5টা, অনেকে 4টার সময় কেনে, 3টার সময় কেনে, এটা তাদের স্ট্র্যাটেজি। আর অনেকে ফার্স্ট হাফেও কেনে। কখন কিনলো এটা বিষয় না, বিষয়টা হলো সে 5টা পর্যন্ত সে নির্বিবাদে কিনতে পারলো কিনা, এইটা হলো একটা বিষয়। আমি বলছি জাতীয়তাবাদী, আমি বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোন পক্ষে যাবে, তাদের যে ছাত্র সংসদ, এই ছাত্র সংসদ
কোন মনের কোন মতের লোকজন বেছে নিবে। বেছে নিবে, এইটা হলো বক্তব্য। জি, সেই বক্তব্য আমি শুনবো আসলে কোন মতের বেছে নিবে। নিশ্চয়ই যেহেতু আপনি জাতীয়তাবাদী রাজনীতির সাথে আছেন, ছাত্রদলের কাণ্ডারি ছিলেন, ছাত্রদলের কথা তো নিশ্চয়ই বলবেন। এটি কিন্তু এর বিপরীত অন্য কিছু আর পর্যবেক্ষণে আছে কিনা, যে চ্যালেঞ্জ কতটা পড়তে পারে। আমরা এর আগে ফুয়াদ হেলাল ভাই বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসুর যে ঐতিহ্য ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই জায়গাটা তিনি ব্যাখ্যা করেছেন এবং তিনি মনে করছেন স্বাভাবিকভাবেই যে ছাত্র জনতা জাতীয়তাবাদী শক্তির পক্ষে হয়তোবা থাকবে ছাত্র সংগঠন। সেখান থেকে আপনার কাছে প্রশ্ন যে আপনাদের ছাত্র সংগঠনের সরাসরি ব্যানারে তো কতজন বা কিভাবে ইলেকশন করছে একটু যদি ক্লিয়ার করেন, এবং আপনার পর্যবেক্ষণ কি কতটা নিরপেক্ষ অথবা এই যে জনরায়ের বা শিক্ষার্থীদের রায়ের প্রতিফলন ঘটবে বলে মনে করছেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে ডাকসু নির্বাচনকে স্বাগত জানাই এবং এটা প্রতি বছর হবার কথা। এবং আমরা যারা ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতির বিপক্ষে, আমরা এটাই বারবার বলবার চেষ্টা করেছি যে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে রাজনৈতিকীকরণ করা অথবা ছাত্র সমাজকে রাজনীতির ব্যাপারে সংশ্লিষ্ট করা, সচেতন করবার কেন্দ্রবিন্দু হতে হবে নির্বাচিত ছাত্র সংসদ এবং টিএসসি। জি, সারা দুনিয়াতেই এই দুইটা প্ল্যাটফর্ম দিয়েই হচ্ছে ইয়াং জেনারেশনকে রাষ্ট্র সম্পর্কে সচেতন করা হয়, এঙ্গেজ করা হয়। এর বাইরে বিভিন্ন ক্যাম্পেইন অর্গানাইজেশন থাকে, তো সেখানে অবশ্যই নির্বাচনকে আমরা স্বাগত জানাই। আর ইকুয়ালি নির্বাচনটা বানচাল করবার কিছু কথাবার্তা আমরা বিভিন্ন জায়গাতে শুনতে পাচ্ছি, সেটা যদি করার চেষ্টা করা হয় সেটা খুব দুঃখজনক হবে। এটা যেন না হয়। প্রশাসনকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বলবো খুবই টাফ থাকার জন্য এবং ইকুয়ালি সবার প্রতি যেন ইকুয়াল ট্রিটমেন্ট করার ব্যবস্থা করা হয়। কেউ যেন বোধ না করেন যে কোনো পক্ষ এই নির্বাচনে দলিত, সব পক্ষ যেন মনে করেন যে না, আমরা সবাই এখানে সমানভাবে অংশগ্রহণ করছি। আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা কোনো প্যানেল দিচ্ছি না। আমাদের 6-7 জন ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন করছে, 1-2 জন বিভিন্ন প্যানেলে নির্বাচন করছে। আমরা নীতিগতভাবে মনে করি যে আসলে নির্বাচনটা ইন্ডিপেন্ডেন্টলি হওয়া দরকার। ছাত্রদের যে মূল রাজনৈতিক সংগঠনের প্যানেলভুক্ত হয়ে এই নির্বাচন করার এই কালচার থেকে বের হয়ে আসা দরকার। ছাত্ররা ছাত্রদের প্রতিনিধি হবে, সেটা স্বাধীনভাবে তারা হওয়া উচিত। এবং এই প্র্যাকটিসটা কিভাবে করা যেতে পারে, এই তর্কটা, আলাপটা তোলা দরকার। একই সাথে ডাকসুতে এবার অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে। একটা হচ্ছে যে দলীয় ছাত্র রাজনীতি হলে থাকবে কিনা, ক্যাম্পাসে থাকবে কিনা, কোন ফর্মে থাকবে, কতটুকু থাকবে, প্রকাশ্য গোপন সংগঠনগুলো কাজ করতে পারবে কিনা, এগুলো এখন বড় আলাপ হিসেবে সবার সামনে এসছে। সেখানে 24-এর গণ অভ্যুত্থানের যে স্পিরিট আমরা দেখেছি এবং গত 17-18 সাল থেকে আমরা দেখেছি যে বাংলাদেশে কোনো আন্দোলন রাজনৈতিক ব্যানারে সফল হয়নি, যদিও তারা সেখানে অংশগ্রহণ করেছে। 17 সালে দেখেন কোটা বিরোধী আন্দোলনে ঐতিহাসিকভাবে যেটা হয়েছে, 60-এর দশক থেকে আমরা দেখেছি বড় বড় আন্দোলনগুলো রাজনৈতিক দল অথবা ছাত্র সংসদের নেতৃত্বে হয়েছে। এবার এগুলো হয়েছে কোটা বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শুরু হয়েছে। ভ্যাট বিরোধী আন্দোলন দেখেন প্রাইভেট ইউনিভার্সিটিতে ইকুয়ালি সাধারণ স্টুডেন্টদের ব্যানারে হয়েছে। এরপরে আপনার নিরাপদ সড়ক চাই আন্দোলন দেখলাম, একইভাবে আমরা দেখলাম যে রাজনৈতিক কোনো সংগঠনের ব্যানারে এগুলো হয় নাই। এরপরে সর্বশেষ যে আবার বৈষম্য বিরোধী আন্দোলন গত বছর দেখলাম, ঠিক একইভাবে হয়েছে। অতএব সেই ধারাবাহিকতায় যে টেন্ডেন্সি আমরা নোটিস করছি ইয়াংদের মধ্যে, এবং 19শে জুলাইয়ের পরে প্রাইভেট ইউনিভার্সিটি যেভাবে ছাত্র আন্দোলনের নেতৃত্ব টেক ওভার করেছে, এই যে নতুন ফেনোমেনাগুলো যোগ হয়েছে, সেটার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দলীয় ছাত্র সংগঠন, ছাত্র রাজনীতি ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে গেছে কলেজ বিশ্ববিদ্যালয়ে। এবং যত বেশি এটাকে চাপিয়ে দেবার চেষ্টা করা হবে, তত বেশি সাধারণ শিক্ষার্থীরা এটার বিপক্ষে এসে দাঁড়াবে। অতএব সেই জায়গাতে রাজনৈতিক দলগুলো এবং ছাত্র সংগঠনগুলো আগামী দিনে তাদের রাজনৈতিক ভাবনা, কর্মসূচি, কর্মপন্থা এগুলো নিয়ে খুব সিরিয়াসলি বিতর্ক করা দরকার বলে বোধ করছি। তা না হলে যেটা হবে, আমাদের জেনারেশন অথবা তারও আগে হেলাল ভাইদের জেনারেশনে ক্যাম্পাসের যে মুড ছিল, এই মুড কিন্তু এখন 2025 সালে নাই। এবং এই মুড যেভাবে বাংলাদেশে নাই, ক্যাম্পাসেও নাই। তো ক্যাম্পাসে যদি শুধুমাত্র আমার শক্তি দিয়ে এই মুডকে চ্যালেঞ্জ করবার চেষ্টা করি, তাহলে সেটা ব্যাকফায়ার করবে আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য।
তাই এখানে সিরিয়াস বিতর্কের প্রয়োজন আছে এবং ছাত্র সমাজকে তার ভাবনার জায়গা থেকে বোঝা দরকার যে 24-এর গণ অভ্যুত্থানের পরে প্রাইভেট ইউনিভার্সিটির ইনভলভমেন্টের পরে ছাত্র সমাজের নেতৃত্বে এতগুলো সফল আন্দোলনের পরে তারা নতুন করে ক্যাম্পাসে কলেজে বিশ্ববিদ্যালয়ে রাজনীতিকে কিভাবে দেখতে চায়। কারণ সার্টেনলি কোনো না কোনো ফর্মে রাজনীতি থাকতে হবে। রাষ্ট্র যেখানে আছে, ইয়াং হোক, নবীন হোক, প্রবীণ হোক, একটা যোগসূত্র থাকতে হবে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে ডাকসুতে এই তর্কটা এবার খুব জোরালোভাবে আসছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা বোধ করছি যে এইবার তো মোটা দাগে হেলাল ভাই যেটা প্রত্যাশা করেছেন যে জাতীয়তাবাদী এবং ডান ঘরানার বলয়টাই মোটা দাগে বেশি। কিছু বামপন্থী প্যানেল ট্যানেল দেখলাম, বাট এটা খুব বড় আকারে ক্যাম্পাসে কোনো চ্যালেঞ্জ অথবা আলোচনার টপিক বলে মনে হয়নি, বরং নিজেদের ঝগড়াঝাটি দ্বন্দ্ব এগুলো দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো সেখানে 3-4টা ডান ঘরানার প্যানেলের মধ্যেই এই কম্পিটিশনটা ভিজিবলি এখন পর্যন্ত আছে, কিন্তু আমি বোধ করছি কোনো প্যানেল ডমিনেন্টলি ইলেকশনে থাকতে পারবে না। ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি, ব্যক্তি ইমেজ, কার কতটুকু সুনাম আছে, 24-এর গণ অভ্যুত্থানে কে কি রোল প্লে করেছে, কার চরিত্র, চাঁদাবাজি, মানুষের পাশে থাকা, মাস্তানি না করা, গুন্ডামি না করা, অথবা এই মুরব্বিয়ানার যে কালচার আমাদের সময়গুলো দেখেছি সেগুলো করে না, এই ধরনের ভালো ইমেজ এবং সুষ্ঠু ইমেজের রাজনৈতিক ছেলেমেয়েরা এইবার নির্বাচনে ভালো করবে বলে আমরা বোধ করছি। ধন্যবাদ। আমি হেলাল ভাই, আমরা ব্যারিস্টার ফুয়াদের কথার সূত্র ধরেই যাই। উনি আপনার কথাগুলো শুনছিলেন, দলীয় রাজনীতি, ছাত্র রাজনীতি অজনপ্রিয় কথাগুলো শুনছিলেন, প্যানেল জনপ্রিয় হবে না এটিও আমি বলি একটু। জি, ফুয়াদ ভাই যে কথাগুলো বলছে এগুলো একটা একাডেমিক ডিসকাশন হওয়া উচিত। আমি ফুয়াদ ভাইয়ের প্রতিটা কথার সাথে দ্বিমত পোষণ করি। পলিটিক্স ইজ এ সাচ এ ম্যাটার, ইট ইজ ভেরি ইনডিভাইজেবল, এটা অবিভাজ্য একটা বিষয় পলিটিক্স। এর অ্যাবজর্পশন পাওয়ার প্রচুর, এইটা আপনি এক জায়গায় রাখলেন যে পলিটিক্সটা এর অ্যাবজর্পশন পাওয়ার প্রচুর, সব কিছুখানে অ্যাবজর্ব হতে পারে। যেমন ছাত্র রাজনীতি বলে পলিটিক্যাল ডিকশনারিতে কোনো রাজনীতি নেই, কিন্তু ছাত্র আন্দোলন আছে। শ্রমিক রাজনীতি নেই, কিন্তু শ্রমিক আন্দোলন আছে। কৃষক আন্দোলন আছে, রাজনীতি নেই। এখন পলিটিক্সে এমন একটা অ্যাবজর্পশন পাওয়ার, এখানে ছাত্র, শিক্ষক, কর্মচারী, বুদ্ধিজীবী, তারপরে আপনার কৃষক, সাধারণ মানুষ, সবাই রাজনীতি কিন্তু অংশগ্রহণ করতে পারে। এখন আপনি বলছেন যে ক্যাম্পাসে ছাত্র যে রাজনীতি, তার মূল সৌন্দর্যের জায়গাটা আমি প্রথম বক্তৃতায় বলেছিলাম হলো ছাত্র সংসদ নির্বাচন। এবং বাংলাদেশে জাতীয় রাজনীতির প্রেক্ষাপট তৈরি করেছে ছাত্র রাজনীতি বলেছেন, এটা আমি প্রথমে বলেছি যে আপনি দেখেন জাতীয় রাজনীতি যখন হয়ে ওঠেনি বাংলাদেশে, তখনই ছাত্ররা এই জাতীয় রাজনীতির প্রেক্ষাপটটা তৈরি করেছে। সুতরাং ইউরোপ আমেরিকার রাজনীতির সাথে, ছাত্র রাজনীতির সাথে আমাদের রাজনীতির তফাৎ আছে। ইউরোপ আমেরিকায় ছাত্র সংসদ নির্বাচনগুলো হয় ইন্ডিভিজুয়ালি, কিন্তু ওদের যে জাতীয় রাজনীতিবিদরা আছে তারা কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনে তাদের একটা ভূমিকা থাকে। আমাদের দেশে যে ছাত্র সংসদ নির্বাচন হয় সেখানে কিন্তু ভোটটা যা হয় এটা কিন্তু ইন্ডিভিজুয়াল হয়। আমরা প্যানেল দিয়েও যখন ক্যাম্পেইনটা করি, কিন্তু আমরা যখন ভোট দিই তখন কিন্তু সবার ইন্ডিভিজুয়াল নাম থাকে, ব্যালট নাম্বার থাকে, ওখানে লেখা থাকে না ছাত্র দল, অমুক দল, তমুক দল। আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ওই যে গোপন একটি ছাত্র সংগঠন, গুপ্ত কেমোফ্লাস করে থাকে, এই দেখেন ওই যে পরাজিত মাফিয়ার এদের যে ছাত্র সংগঠন তাদের মধ্যে ঢুকেছিল। আমি ওই ইসলামী ছাত্র শিবিরের কথাই বলছি। ওরা কিন্তু ওই ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে ঢুকেছিল। 5ই আগস্টের পরে রূপ পরিবর্তন করে ওরা তো গিরগিটির মতো রং বদল করে বিভিন্ন সংগঠনে গুপ্তভাবে কেমোফ্লেজ করে থাকতো। তারা এসে একটা বয়ান তৈরি করলো যে ইন্ডিভিজুয়াল ইলেকশন করতে হবে, কোনো প্যানেল দেওয়া যাবে না। তারা প্রথম এই বয়ানটা তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইন্ডিভিজুয়াল দিতে হবে। কারণ কি, যে এই ছাত্র সংগঠন গুপ্ত রাজনীতি করে। তারা বলছে কি, হলে জাতীয় রাজনীতি, ছাত্র রাজনীতি করা যাবে না, তাহলে ক্যাম্পাসে করা যাবে। দ্যাট মিনস আমি বুঝলাম না, বিশ্ববিদ্যালয় বলে কোনো ধারণা নেই। বিশ্ববিদ্যালয় মানে তো হল। বিশ্ববিদ্যালয়টা কি? হলগুলো সমন্বয় তো বিশ্ববিদ্যালয়। এক একটা হল এক একটা কলেজের মতো, সবগুলো মিলে একটা বিশ্ববিদ্যালয়, তাই না? বলে যে হলে ছাত্র রাজনীতি করা যাবে না, কোথায় করা যাবে ছাত্র রাজনীতি?
আপনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার ঐতিহাসিক ভূমিকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি বাইরে ছিলেন। আজকে গিরগিটির মতো রং বদল করে, কখনো ছাত্রলীগের উপর ভর করে, কখনো অন্যান্য সংগঠনে ভর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে আপনি এখন বয়ান তৈরি করেছেন যে হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে না। প্রতিটা রাজনৈতিক সংগঠন থেকে এটা প্রতিবাদ করা হয়েছে যে অবশ্যই হলেই তো ছাত্র রাজনীতিটা করতে হবে, কারণ নেতৃত্ব বিকাশের জায়গাটি তো আপনার এক্সট্রা কারিকুলামের জায়গাটা তো হল থেকে শুরু হয়। তারপরে আপনি বলছেন যে আপনার প্যানেল দেওয়া যাবে না। আপনার একজন ছাত্র, সে যদি আপনার জাতীয় রাজনীতির কোনো আদর্শকে বিশ্বাস করে, সে যদি প্রচারণা চালায় যে আমি বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বাস করি, আমি আবার অনেকে যদি বলে যে না আমরা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করি না, আমরা স্বাধীনতা বিরোধী ছিলাম, আমি এটা প্রচার করব, সে যদি বিশ্বাস করে আপনি তাকে বাধা দিতে পারেন। হেলাল ভাই, যে জাতীয়তাবাদে বিশ্বাস করে তাকে বাধা দিতে পারেন। সে বলতে পারে যে আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে বিশ্বাস করি, সে তার নির্বাচনী প্রচারণে বলতেই পারে এবং সে তার রাজনীতিতেও বলতে পারে। আপনি তখন তার উপরে চাপিয়ে দিতে পারবেন না তুমি রাজনীতি কোনো আপনার কোনো মানে অচ্যুত বিষয় না, রাজনীতি একটা কম্প্রিহেনসিভ ব্যাপার। হেলাল ভাই, আমার মনে হয় একটু ভিন্ন জায়গায় চলে যাচ্ছি, কারণ হচ্ছে যাদেরকে নিয়ে কথা বলছেন এই মুহূর্তে তাদের প্রতিনিধি নেই, তাদেরও এই বিষয়ে ব্যাখ্যা রয়েছে বিভিন্ন সময়। আমি একটু প্রশ্নে একটু আসি, সেটি হচ্ছে যে আপনি হলের রাজনীতি নিয়ে অনেকেই বলছে যে হলের রাজনীতি শুরু হলে আবার গেস্ট রুম, হল রুম, এই কালচারগুলো যে শুরু হবে, নির্যাতন করেছে সেই ছাত্রলীগ করেছে, সেই ছাত্রলীগরা এখন পরিবর্তিত হয়ে গিরগিটির মতো রং বলে কোথায় আছে? ছাত্রলীগ করেছে বলে তো বের হয়ে গেছে ক্যাম্পাস থেকে। ক্যাম্পাসে তো আমিও ছাত্র ছিলাম, আমি 80-র দশকে 90-র দশকে তো গেস্ট রুম কালচার ছিল না, এই সমস্ত জিনিস ছিল না। তো এখন এটা গত 17 বছরে ছাত্রলীগ এই কালচার করে। আমাদের এই সেটি মাত্র 3 বা 4টা প্রোগ্রাম আগে ছাত্রদল এবং ছাত্রদলের প্রতিনিধি এসেছিল, সেখানে প্রশ্ন উঠেছিল, সেখানে বোধহয় ছাত্র শিবিরের প্রতিনিধিও ছিল। সেখানে প্রশ্ন করা হয়েছিল যে প্রায় 90 সদস্য বিশিষ্ট আপনাদের ছাত্র দলের যে হল সংসদ হলো, যে কমিটি হলো, সেখানে 6 জনকে বহিষ্কার করা হয়েছে যে তারা ছাত্রলীগের সাথে সম্পর্কিত ছিল। এটা আসার আমরা তো চিহ্নিত করেছি, বহিষ্কার করেছি, আর আপনারা তো বহিষ্কার করেন, আপনারা তো দলে টেনে নিচ্ছেন। আমরা তো তারা অস্বীকার করেছে তাদের সাথে এগুলো নেই। আমরা ছাত্রদল তাদের 6 জনকে বহিষ্কার করেছি, তার মানে আমরা চিহ্নিত করেছি। আমি তো বললাম এমন ভাবে ওরা কেমোফ্লেজ করে, আপনার মাছে পানির ভিতর যেমন মাছকে চিহ্নিত করতে পারবেন না, এই গুপ্ত সংগঠনটি দীর্ঘদিন বিভিন্ন ভাবে আপনার ছদ্মবেশে থাকে। কখনো তাদেরকে আপনারা প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছেন? আমার দৃঢ় বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্বাধীনতা সার্বভৌমত্বের কোশ্চেনে এবং একটি আপনার আধুনিক মনা এবং মুক্ত মনের যে বিশ্ববিদ্যালয়, মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র, এই বিশ্ববিদ্যালয় কখনো এই সমস্ত পিছিয়ে পড়া এবং আপনার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে যাদের বিতর্ক রয়েছে এবং বাংলাদেশের কালচার নিয়ে যারা বিভিন্ন রকম কথা বলে, যারা এই সব বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের কখনো উত্থান ছিল না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন অবশ্যই আপনার নতুন মনের, আধুনিক মনের ছাত্রদেরকে, এবং আমি একটা কথা বলি, দেখেন জাতীয়তাবাদী ছাত্রদল এটা শেষ করেন, তাদেরকে নিবে না, এটাই বলতে চাচ্ছেন আপনি? আমার দৃঢ় বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় মানে আপনার ছাত্রদলকে নিবে। সেক্ষেত্রে এই বক্তব্যটা, এই যে বক্তব্য আপনি স্বাধীনতা বিরোধী বললেন, এটি জাতীয় রাজনীতিতেও যদি তাদের যে বৃহৎ সংগঠন আছে জামাত যদি আপনাদের সাথে বা আপনাদের জোটে না হয়, তাহলে কি সেম বক্তব্যই রাজপথে আপনারা দিবেন? আর আপনাদের জোটে গেলে কি বক্তব্যটা পাল্টে যাবে? আজকে জাতীয় নির্বাচন নিয়ে অনেকে বলছেন না, সংশয় হচ্ছে। পিআর পদ্ধতি, আমি একটু বলি, পিআর পদ্ধতি চাই, ওই জুলাই সনদে অমুক করতে হবে, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড চাই। আজকে যদি বিএনপি বলে যে আসুন আমরা সবাই মিলে একত্রে নির্বাচন করি, দেখবেন কালকে নির্বাচন করেন, সবাই কালো এমপি হতে চায়। উনি পিআর পদ্ধতি না। আমরা যদি বলি যে আসুন ঐক্যবদ্ধভাবে নির্বাচন করি একই প্ল্যাটফর্মে, তাহলে এমপি হতে পারবে, ক্ষমতায় যেতে পারবে। তখন দেখবেন এই যে পিআর পদ্ধতি, জুলাই সনদ, এগুলো সব সাথে ঘুরে আসি। তার মানে আপনারা ধরেই নিচ্ছেন যে আগামীতে আপনারাই রাষ্ট্রপরিচালনায় যাবেন, সুতরাং আপনারা ডাকলেই সবাই চলে আসবে। আমরা যদি ঐক্য করি, আমি কি বলছি যে আমরা জিতবো, আমি বলছি আমরা যদি ঐক্য করি,
আমি একটু ফুয়াদ ভাইয়ের কাছে আসি। আমরা একটি হচ্ছে যে এই যে কথার রাজনীতি, কথার কলাম, কথামালা, সেক্ষেত্রে সেই এই যে কথামালার মধ্যে রয়েছে, তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাবি ছাত্র সংসদ নির্বাচনের এই প্রভাবটা জাতীয় নির্বাচনে কতটা পড়বে, এটি নিয়ে কি জাতীয় রাজনীতিতেও বিবাদের কোনো আশঙ্কা দেখছেন কিনা? প্রথম কথা হচ্ছে যে হলটা তো আসলে থাকার জায়গা। জি, মেসে মেসে অথবা ডরমিটরিতে তো নির্বাচন হওয়ার প্রয়োজন নাই। তো আমি নীতিগতভাবে মনেই করি না যে হলে কোনো ছাত্র সংসদ নির্বাচন হওয়ার প্রয়োজন আছে। ছাত্র রাজনীতিরও দরকার নাই। থাকলে এটা ক্যাম্পাসে থাকতে পারে। সর্বোচ্চ ডাকসু যেটা করতে পারে, প্রত্যেকটা হল বিষয়ক একজন সম্পাদক, সহকারী সম্পাদক নির্বাচন দিতে পারে, যেটা শুধু হলের ছেলেমেয়েরা করবে, হল কেন্দ্রিক। কিন্তু ওভারঅল হলের সারা দুনিয়াতে আমি এত বড় 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 ইউনিভার্সিটিতে গেছি, হলে কেউ নির্বাচন করে, পলিটিক্স করে, এটা আমরা দেখি নাই আলোচনাতে। ফুয়াদ ভাই, ওই যে ক্যামব্রিজ, অক্সফোর্ড, তারপরে হার্ভার্ড, তারপরে MIT, তারপরে বোস্টন, আমি এইসব ইউনিভার্সিটি নিজে গিয়েছি। হলেও নির্বাচন হয়, ডিপার্টমেন্ট হয়। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টও ডাকসু নির্বাচন হতো। মানে আমি ওইসব ইউনিভার্সিটি নিজে গিয়েছি। আপনার কেন্দ্রীয়ভাবে একটা ছাত্র সংসদ নির্বাচন হয়, হলগুলোতে হয়, আবার ডিপার্টমেন্টগুলোতে হয়। দেখবেন আপনি, আমি যেগুলো নাম বললাম, যারা শুনছে তারা চেক করতে পারে। আমি এইসব ইউনিভার্সিটি গেছি। ফুয়াদ ভাই, হেলাল ভাই যেমনটা বললেন, এটা 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 হলে হয় এবং হেলাল ভাই যেমনটা বললেন যে বিএনপি ডাকলেই তাদের প্রচুর বসে আছে, আপনারাও কি যাচ্ছেন কিনা তাদের ডাকলে? প্রথম কথা হচ্ছে আমি নীতিগতভাবে মনে করি না যে হলে কোনো ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত, প্রয়োজন নাই আসলে। হলে যেটা করে যে হলের এটার মধ্য দিয়ে আর পরিবেশ নষ্ট হবে। যেটা দরকার, কেন্দ্রীয় সংসদেই হল কেন্দ্রিক সম্পাদকীয় পদ থাকতে পারে, যারা আসলে ওই হলের লিডারশিপ তারা দেবেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই শিবিরকে জড়ায়া যে কথাগুলো বারবার আসতেছে, গোপন সংগঠন, ফ্যাক্ট হলো দেখেন, পাকিস্তান সরকার ছাত্র ইউনিয়নকে রাজনীতিকে নিষিদ্ধ করেছিল। ছাত্র ইউনিয়ন তখন কি করেছে? আওয়ামী লীগের ভিতর ঢুকছে এবং বিভিন্ন গুপ্ত সংগঠন আকারে বিভিন্ন জায়গাতে তারা কাজ করছে। তাজউদ্দিন আহমদ কে? ছাত্র ইউনিয়ন করা মানুষ, এবং আওয়ামী লীগের পদ পাওয়ার পরে কমিউনিস্ট পার্টি অফিসে, ছাত্র ইউনিয়নের অফিসে ব্যাপক মিষ্টি খাওয়া খাওয়াই হয়েছে, কারণ তারা তাজউদ্দিন আহমদকে ঢুকায়া আওয়ামী লীগের এই পজিশনে নিতে পারছে। এটা তো ব্যাপক আলোচনার বিষয় ছিল। বহু আন্ডারগ্রাউন্ড সংগঠন আছে, নকশালি থেকে শুরু করে। কেন হয়েছে? মানুষ আন্ডারগ্রাউন্ডে যায় কেন, সেই জায়গাটা বুঝতে হবে। যে কেন শিবির ওপেন পলিটিক্স করতে পারবে না, তাকে নিষিদ্ধ করা হয়নি। যদি পুরো রাষ্ট্র মনে করে যে এই সংগঠনটা ফাংশন করতে পারবে না, তাহলে তাকে নিষিদ্ধ করে দেওয়া হোক, সংসদে আইন করা হোক। কিন্তু যেই সংগঠনটা সারা দেশের ক্যাম্পাসে কাজ করতে পারবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পারবে না, জাহাঙ্গীরনগরে পারবে না, জগন্নাথে পারবে না, কে ডিসাইড করতেছে? কয়েকটা ছাত্র সংগঠন মিলে ডিসাইড করতেছে। রিসেন্টলি দেখলাম ছাত্রদল বলেছে পরিবেশ পরিষদের মিটিংয়ে শিবির থাকলে সে যাবে না, অথচ গত বছর তারা সবাই কাঁধ মিলায়, ছাত্রদল বলছে, এবং আলাদা 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 মিটিং হয়েছে। আমি দেখছি না, বাম বলছে এবং ছাত্রদলের সাথে বামরা মিলে একটা সেশনে মিটিং করছে, শিবির, বাকসাস, এনসিপি ওরা আলাদা মিটিং করছে। প্রশ্ন হচ্ছে এরা সবাই কাঁধে কাঁধ মিলায় তো ফ্যাসিবাদ বিরোধী লড়াই করলো গত কয়দিন আগে। ইভেন হাসিনা চলে যাওয়ার পরেও টিএসসিতে দেখলাম তো সকল ছাত্র সংগঠন মিলে দেশ পুনর্গঠনের রাজনীতি তারা একসাথে করেছে। আন্দোলনের সময় দেখেছি ডান বাম সবাই মিলে গোপনে গোপনে মিটিং করছে। তারেক রহমানের সাথে যখন ছাত্রদল এবং অন্যান্য সংগঠনের মিটিং হয়েছে, সকল ছাত্র সংগঠন মিটিং করছে না, যোগাযোগ করছে না, ছাত্রদলের সাথে লিয়াযোগ করছে না? করছে তো। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি গত বছর আমার হৈমন্তী ছিলেন, আজকে কেন আমার জন্য অচ্ছুত হয়ে গেলেন? আমি কি করলাম? তাহলে প্রশ্ন হচ্ছে, ইন প্রিন্সিপাল পলিটিক্স করতে না দিলে কাউকে দিয়েন না, কিন্তু পলিটিক্স করতে দিলে সবাইকে ইন প্রিন্সিপাল পলিটিক্স করতে দিতে হবে, এবং কেউ যেন আন্ডারগ্রাউন্ডে না যায়। আন্ডারগ্রাউন্ডে গেলেই মানুষ রং ধারণ করবে নিরাপত্তার জন্য। এইটা একটা হিউম্যান ফেনোমেনা, কমন সেন্সের ব্যাপার। এটার সাথে অন্য কোনো বিষয় না। যেভাবে ছাত্রদল ছাত্রলীগ হয়েছে, ছাত্রলীগ ছাত্রদল হইতেছে, এটাই প্রসেস মানুষের। এটার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র, পাবলিক করে দেওয়া, ট্রান্সপারেন্ট করে দেওয়া। তারপরে দেখেন মানুষ ভোট দিলে দিবে, না দিলে নাই। জোর করে কারো, এই যে দেখেন বিএনপির উপর যে ঝড়টা গেছে গত 17 বছর, জিয়া পরিবারের উপরে যা গেছে, খালেদা জিয়ার উপরে কি হয়েছে? বিএনপিকে মরে গেছে? যায় নাই তো। তাহলে আমাদের এক্সপিরিয়েন্সই তো আমরা দেখতে পাচ্ছি যে সাপ্রেশন করে ওয়ার্ক করে না। পলিটিক্যাল প্রসেস হচ্ছে, প্রসেসের মধ্য দিয়ে মানে ডিল করতে হবে। তারপরে দেখেন যে এই যে বয়ানের রাজনীতি আবার ফিরে আসতেছে, মুক্তিযুদ্ধ যেটা হেলাল ভাই বলছেন, এটা আমাদের জন্য খুব দুঃখজনক। মানে যেই গণ অভ্যুত্থান এবং আওয়ামী আমলের যেই রাজনীতির প্রেক্ষাপট থেকে আমরা বেরোয় আসছি, আমাদের তো একটা প্রোগ্রেসিভ পলিটিক্স করা দরকার।
আমরা দেখতে চাই বিএনপি 31 দফা রাজনীতিটা করুক, আমরা সবাই আমাদের দফাগুলোর রাজনীতি করি। একটা প্রোগ্রেসিভ পলিটিক্স হচ্ছে রেসপন্সিবল পলিটিক্স। সবাই সবাইকে স্বীকার করে প্রতিপক্ষ না ভেবে প্রতিদ্বন্দ্বী ভাবা দরকার, শত্রু মনে না করা দরকার, অপরায়ণের রাজনীতিতে না যাওয়া দরকার। অপরায়ণের রাজনীতি করার খেসারত জাতি হিসাবে আমরা গত 17 বছর দিয়েছি, এই পিছনের দিকে ফিরে যাবার আর প্রসেস নাই। তারপরে দেখেন, আমি কয়েকটা ইউনিভার্সিটির এক্সাম্পল দিই যে পলিটিক্স নাই কিন্তু ইয়াং ছেলেমেয়ে কত পলিটিক্যাল। নর্থ সাউথ ইউনিভার্সিটি আমার দেখা এই আন্দোলনে সবচেয়ে অ্যাক্টিভ রোল যারা প্লে করেছে, ইস্ট ওয়েস্ট, ব্রাক, এরা সবাই। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি মানে গত সপ্তাহে আমি 3টা প্রোগ্রামে গেছি, সকল দলের লোকরা গেছে সেখানে, সকল রাজনৈতিক দলের, এবং হল ভরা লোকজন ছিল। তাহলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি নাই, কিন্তু রাজনীতি নিয়ে ওদের আগ্রহটা কোত্থেকে আসতেছে? ওরা কেন বিএনপির লোকের বক্তব্য শুনতে আসতেছে, কেন একটা ইসলামী দলের লোকের বক্তব্য শুনতে আসতেছে, কেন আমাদের মতো একটু ওনাদের মানে বিএনপির সাইজে আমরা যারা অনেক অনেক ছোট, আমাদের বক্তব্য শুনতেও হাজার হাজার ছেলেমেয়েরা আসতেছে, কেন আসতেছে? ওর পলিটিক্যাল কনসাসনেসটা কোত্থেকে তৈরি হইলো? ও তো পলিটিক্স করে না, ওখানে কোনো ছাত্র সংগঠন করে না, ওখানে কমিটি নাই। তাহলে প্রশ্ন হচ্ছে যে পলিটিক্যাল কনসাসনেস তৈরি করার ব্যাপারে হেলাল ভাই যেমন একমত, আমিও একমত। ছাত্র সমাজকে অবশ্যই রাষ্ট্র ভাবনাতে সংযুক্ত করতে হবে। কিভাবে করবেন এই ব্যাপারে হচ্ছে তাদেরকে রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে বাইরে এনে প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে নিয়ে আসা দরকার। সেটা হলো ছাত্র সংসদ এবং টিএসসি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনার কথার সাথে আজকে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার একটা কথা কোট করি, বিরতিতে যাব। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন কথায় নানামুখী প্রশ্নের তৈরি হচ্ছে, এমন হলে ফ্যাসিবাদ আবারও জায়গা করে নেবেন, এটি তিনি বলেছেন। কম সময় পাবো, এর মধ্যে একটু জাতীয় রাজনীতির জায়গায় আসতে চাই। তা হচ্ছে যে এখন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে আজকেও আইন উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারির পরে ফেব্রুয়ারিতে নির্বাচন, এরপর সরকারের বিদায়, এটি তিনি বলেছেন। আজকে রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ নির্বাচন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। পিয়ার পদ্ধতি জনগণের অধিকার পরিপূর্ণ হবে না বলেও তিনি মন্তব্য করেছেন। প্রশ্ন হচ্ছে যে এখনো পর্যন্ত তাহলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো সকল বিষয়ে তো ঐক্যমত হলো না, তো সেখানে তাহলে এই দ্বিমত বা বিভিন্ন মুখিতার যে ব্যাপারে তারেক রহমান বললেন, সেই একমুখিতা কিভাবে করবেন? একদম নির্বাচনী পরিবেশ ফিরিয়ে কি করে আনবেন? পলিটিক্স মানে ডিফারেন্স অফ অপিনিয়ন, ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে। সবার একই অপিনিয়ন থাকলে তো সে বাকশালে যেত, বাকশালে বিদায় করার দরকার ছিল না। এখন আমরা বলছি যে কতগুলো কোশ্চেনে, যেমন টু এস্টাবলিশ দ্য ডেমোক্রেসি, রাইট টু ভোট অ্যান্ড রাইট টু চুজ আওয়ার লিডার বাই ভোটিং, এইটার কোশ্চেনে, এবং এই পরাজিত মাফিয়ার পুনরুত্থান, এইসব ব্যাপারে আমাদের ঐক্যমত থাকতে হবে। আপনাদের মতটাই ঐক্যমত হবে না অন্যদের মতটাও আপনারা নিচ্ছেন? ঐক্যমতের বিষয়টা কি, আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, আমাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এইটা তো কোনো পলিটিক্যাল বয়ান নয়। আমাদের ফ্যাসিবাদ যেন পুনরুত্থিত নয়, সেজন্য ঐক্যমত থাকতে হবে। এখন আমার একটা ইডিওলজি থাকবে, আমার পলিটিক্সে তার একটা ইডিওলজি থাকবে। এই এখন নির্বাচন নিয়ে যদি আপনারা সংশয় শঙ্কা তৈরি করেন, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে আপনি একবার ভেবে দেখুন। যদি বাংলাদেশের নির্বাচন আনসার্টেনিটির মধ্যে চলে যায়, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হবে? ওই প্রতিবেশী রাষ্ট্রের ক্লায়েন্ট স্টেটের ভাগ্য বরণ করা ছাড়া আমি তো আর কোনো উপায় দেখি না। আর একটা মনে রাখবেন যে ফুয়াদ ভাই যেটা বললেন, দেখেন কোনো আন্দোলনই অরাজনৈতিক না। আপনি কোটা বিরোধী আন্দোলন বললেন, আপনি দেখেন আমাদের ভাষা আন্দোলন 48 সালে যেটা শুরু হয়েছিল, 52 সালে যে পরিসমাপ্তি ঘটেছিল, সালাম, বরকত, রফিক, এরা কি পলিটিক্যাল লিডার ছিল? আমাদের অনেক, সেটা পলিটিক্যাল আন্দোলন না? শহীদ যারা, ওরা কি পলিটিক্যাল লিডার ছিল? শহীদ তো হয়েছিল, তাই না? আমাদের শহীদ তো। অর্থাৎ কোনো আন্দোলনই আপনি নন পলিটিক্যাল আন্দোলন বলতে হবে না। 24-এর গণ অভ্যুত্থানকে নন পলিটিক্যাল কালার দিলে এটা একটা পলিটিক্যাল যেটা আমি মনে করি। 90-এর গণ অভ্যুত্থান তাহলে কি হবে? ছাত্র শ্রমিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান, তাই না? সাধারণ ছাত্ররাও মাঠে নেমে আসছিল, শুধু রাজনৈতিক ছাত্র না, ডাকসুর ব্যানারে জাতীয়তাবাদী ছাত্রদের নেতৃত্বে শুধু সে ছাত্র,
ছাত্র সংগঠন এবং সাধারণ ছাত্ররা নেমে এসেছিল, 2400 তাই হয়েছে। সুতরাং আপনি কোনো আন্দোলনকে অরাজনৈতিক আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, শেখ হাসিনা যদি কোটা মেনে নিত, আপনার তো তার কি আন্দোলন থেমে যেত? এই এক দফার আন্দোলন কি থেমে থাকতো? কোটা বিরোধী আন্দোলন টার্ন ইনটু এক দফা, মানে টু রিজাইন শেখ হাসিনা, টু আপনার উপার্থ শেখ হাসিনা, এটা এই আন্দোলনটা চলছিল, থেমে তো থাকতো না। সুতরাং কোনো আন্দোলন অরাজনৈতিক আন্দোলন না। আর আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন এই যে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্ত ছাত্র সংগঠন রাজনীতি করার অধিকার, ভাই বলছেন এটা কিন্তু সত্য কথা। সমস্ত ছাত্র সংগঠনের একটা অধিকার থাকবে রাজনীতি করার, সমস্ত ছাত্র সংগঠনের, আপনি কাউকে ব্যান করতে হবে না। কিন্তু সেই ছাত্র সংগঠন যদি বস দিয়ে গালি দিয়ে আপনার মিছিল করে, আবার ইসলামের নাম ব্যবহার করে, তখন তাদের কি করা উচিত আপনি বলেন? 54 বছরের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম অশ্রাব্য ভাষায় কোনো সংগঠন গালাগালি দিচ্ছে আমি কখনো শুনিনি। এই 54 বছরের ইতিহাসে আপনি ছাত্রলীগকে যত খারাপ সংগঠন করে বলেন, যে ধর্ষণের সেঞ্চুরি উৎসব করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কিন্তু এরকম এই যে যা করলো গত 4 দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে আপনার বর্গীয় ভাষায়, অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছে। যদি আমরা ধরেন রিয়াক্ট করতাম, কি হইতো আপনি বলেন? তারা কি নির্বাচন চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায়? জি, আমরা একটু আর সময় দিতে পারছি না হেলাল ভাই, ফুয়াদ ভাই, একদমই কম সময়ে সেখানেই জানতে চাই, জুলাই সনদের আইনি ভিত্তি বিভিন্ন দল চেয়েছিল, পিআর পদ্ধতির জায়গায় অনেক দল একমত। তো এই অবস্থার আলোকে আমরা এখনো জুলাই সনদের যে ঘোষণা সেটি এখনো জাতির সামনে স্পষ্ট হয়নি। তো এই অবস্থা নিয়ে নির্বাচনী যে রোডম্যাপ সেটি ঘোষণা হতে খুব সহসাই যাচ্ছে। সব কিছু মিলে তাহলে আগামী দিনের রাজনীতি কি হচ্ছে এবং জুলাই সনদ বা বিচার এটি কি কোনো প্রভাবিত হচ্ছে কিনা, একদমই 2-2.5 মিনিটের মধ্যে বলবেন। দেখেন, জুলাই সনদ নিয়ে আমাদের অনেক জায়গাতে দ্বিমতের জায়গা আছে। পিআর এর ব্যাপারে আমিও পার্শিয়ালি পিআর এর পক্ষে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা বলেছি জুলাই সনদের দ্বিমত নিয়ে নির্বাচন পিছানোর দাবি আমরা তুলব না, অ্যাটলিস্ট আমাদের দল থেকে আমরা তুলব না। কারণ পিআর এর ব্যাপারে হোক, অন্য রাজনৈতিক দলের ব্যাপারে হোক, বিএনপির অনেক কিছুর সাথে আমার দ্বিমত আছে, কিন্তু ইন প্রিন্সিপাল নির্বাচন পিছাইয়ে দিলে দেশে অস্থিরতা তৈরি হবে, রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। ইভেন আওয়ামী লীগের একটা এলিমেন্টস চায় না যে নির্বাচন হয়ে একটা সিস্টেম্যাটিক গভর্নমেন্ট এখন ফিরে আসুক, এই মুহূর্তে তারা এটা চায় না। তারা শুরুতে এটা চেয়েছিল যে করে একটা হইচই লাগাই দিবে আর কি, তারা দ্রুত ফিরে আসতে পারবে কোন একটা নির্বাচিত সরকারের মাধ্যমে। কিন্তু এখন দেখতে পাচ্ছে যে প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটা ভালো নির্বাচন হয়ে নির্বাচিত সরকার আসলে তারা সিস্টেম্যাটিক ওয়েতে একটা ধারাবাহিকতায় চলে যাবে রাষ্ট্র, এই ধারাবাহিকতায় সে আর ফিরতে পারবে না। কিন্তু আমরা নীতিগতভাবে মনে করি যে জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারে সিরিয়াস আমাদের কনসার্ন আছে যে, এবং আমরা বিশ্বাস করি সনদে যেভাবে লেখা আছে যেই বিষয়ে আমরা সবাই একমত হয়েছি সেটা আমরা চাই এখন থেকে বাস্তবায়ন শুরু হইতে হবে, স্বাক্ষর করার পরের দিন থেকে বাস্তবায়ন শুরু হইতে হবে। কিন্তু এটার মানে এটা না, এটা বাস্তবায়ন করতে যদি 2 বছর লাগে আমি ফেব্রুয়ারি নির্বাচন পিছিয়ে দেবো। অতএব এই ডিস্টিংগুইশিংটা সব জায়গায় মাথায় রাখা দরকার। পলিটিক্যাল পার্টিগুলো পিআর নিয়ে আলাপ তুলুক, সমস্যা কি, তুলতেই পারে রাজনৈতিক দল, যে আমরা পার্শিয়ালি পিআর চাই, গণভোট চাই, এইটা বাস্তবায়ন এইভাবে চাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা মাথায় রাখা দরকার যে নির্বাচনকে অস্থির করবার মধ্য দিয়ে আমি পার্সোনালি দেশের কোনো বেনিফিট দেখি না। কিন্তু সেই পিআরের বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল সব ঠিক আছে, বিএনপির একটা স্ট্যান্ড আছে, জামাত এবং ইসলামী দলগুলো পিআরের খুবই শক্তভাবে বলছে যে পিআর বাস্তবায়ন করেই নির্বাচনে যাবে। তার মানে এগুলো তো নির্বাচনের আগের পদক্ষেপ, সেখানে তারা রাজপথে নামার কথাও চিন্তা করছে। আলোচনা শুরু হোক, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনও তো এটা এজেন্ডাভুক্ত করে আলোচনার জন্য বলা হয়েছিল, কিন্তু নিম্ন কক্ষে অথবা এক সংসদের পার্লামেন্টে তারা কোনোভাবেই এজেন্ডাভুক্ত করে এটা আলোচনা করতে রাজি হয় নাই। আমরা মনে করেছিলাম এটা যদি ঐকমত্য কমিশন এটা নিয়ে আলোচনা হইতো তাহলে এই বিষয়টা আজকে এই লেভেলে রাজপথে উত্তেজনা তৈরি করতো না। এইটা ঐকমত্য কমিশনের একটা খুবই রং ডিসিশন বলে আমরা মনে করি। আমরা তখনও বলেছি যেহেতু এজেন্ডাভুক্ত করবে আলোচনা আসছে, যেমন পুলিশ নিয়ে আমরা সিরিয়াসলি আলোচনার দাবি তুলেছিলাম, আমরা জনপ্রশাসন নিয়ে, আমলাতন্ত্রের সংস্কার নিয়ে সিরিয়াস আলোচনার জন্য এজেন্ডাভুক্ত করবার জন্য বলেছিলাম, কিন্তু সেটা করা হয়নি। শেষ অবধি কি এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা সহজভাবে হবেই মনে করছেন? সহজভাবে হোক না হোক, প্রশ্ন হচ্ছে আমরা যদি সবাই রেসপন্সিবল পলিটিক্সটা করি, দায়িত্বশীল রাজনীতি করি, আমার শত্রু মিত্র সাপেক্ষে রাজনীতিটা করি, এবং এই রাজনীতিটা যদি
ঠান্ডা মাথায় করে যাই, যেন এমন কোনো জায়গায় আমরা ভুল না করি যেই ভুলের খেসারত সম্মিলিতভাবে সবাইকে দিতে হবে। অনেক ধন্যবাদ। এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ হেলাল ভাই। মানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেমন সবাই ঐক্যবদ্ধভাবে ছিল, তো আগামী নির্বাচনে এই সকল বিষয়ের পরে কল্যাণমূলক রাষ্ট্র গড়তে কি সব ফ্যাসিবাদ বিরোধী দলগুলো একসাথে ঐক্য কতটা থাকবে মনে করেন? একদম 10 আমরা তো সেকেন্ডে সেটা বলবেন। বলছি যে নির্বাচন যদি আমরা ইন্ডিপেন্ডেন্টলি করতে পারিও, জি, যে তাহলে নির্বাচনের যে জয়লাভ করুক বা হারুক, যাই হোক নির্বাচনের ফলাফল, আফটার দ্য ইলেকশন উই উইল মেক এ ন্যাশনাল গভর্নমেন্ট। যারা ন্যাশনাল গভর্নমেন্টে আসতে চাবে না তারা হবে বিরোধী দল। কিন্তু নির্বাচনের আগে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ নির্বাচন করি তাহলে হাসিনার আমির সাথে আমাদের পার্থক্য থাকে না। এই জন্য আমরা বলছি আমরা সবাই একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যেটা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল হবে সেরকম একটা নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন করি। আফটার দ্য ইলেকশন আমরা উইল মেক এ ন্যাশনাল গভর্নমেন্ট। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আজিজুল বারী হেলাল এবং অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি সবার আগে দেশ, আর সেই দেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।